সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারের মালিক অ্যাডভোকেট মেহেদি ইনসান স্যার আমাদের নিমন্ত্রণ করেছে তার কমিউনিটি সেন্টারে এক দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন। তাই তো আমরা চলে এলাম মধ্যাহ্নভোজ খেতে অ্যাডভোকেট মেহেদি ইনসান সাহেবের কমিউনিটি সেন্টারে। আমাদের আসার পূর্বেই অনেকে এসে পৌঁছেছে এবং তারা অপেক্ষা করছে এবং তারা গান শুনছে। ভিতরের স্পেসটা যথেষ্ট বড়, একসঙ্গে অনেকেই থাকা যায় এবং দেখা যায় অনেক কিছু। ভিতরে ঢুকে দেখলাম যে আয়োজক ছিলেন আমাদের একরামুল ভাই, নবাগত অ্যাডভোকেট প্রশান্ত দা এবং অ্যাডভোকেট ইমামুল ইসলাম সকালে বাজার এবং সব কিছুর ব্যবস্থা করে ক্লান্ত হয়ে পড়েছে, তাই একটু ঘুমিয়ে নিচ্ছে। ঘুম হয়তো হচ্ছে না, শুধু এপাশ আর ওপাশ। ইমামুল ইসলাম ভাই আমাদের দেখতেই জানালো সব কিছু সুন্দরভাবে হয়েছে এবং টায়ার্ড হয়ে গেছে। এখন উপরে ছাদের পরে শুধু রান্নাটাই হচ্ছে। তাদের কথা শুনে আমরা সিদ্ধান্ত নিলাম যে উপরে আমরা চলে যাব দেখতে। রওনা দিলাম দেখার জন্য ছাদের উপরে কিভাবে রান্না হচ্ছে, কিভাবে কি হচ্ছে। উপরে আসতেই দেখলাম তার ভিতরেই আমরা চলে এসেছি নবাগত আইনজীবী শিক্ষানবিশ নুরুল ইসলাম। সে রান্নার কাজে সহযোগিতা করছে সকলকে, যদিও এটা সহযোগিতা না, সে রান্নার কাজ তদারক করছে, তাকেই সহযোগিতা করছে আরও অনেকে। এখানে বাটনা বাটছে, মাংস কাটছে, অনেকেই আছে। তারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাংসগুলো কেটে রাখছে। দেখলাম ডিম এবং আরও অনেক ডাউল, এখন মনে হচ্ছে ডাউল রান্না হচ্ছে, তারপরে আছে মাংস এবং সাদা ভাত। পরিমাণ যথেষ্ট পরিমাণে আগমন অতিথিদের মধ্যে অনেকেই এসে উপস্থিত হচ্ছে এবং তাদের প্রবেশের অপেক্ষায় থাকছি আমরা সকলেই। এখন এই মুহূর্তে আসলো সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আফম মহাসিন বাবু, অ্যাডভোকেট আনোয়ার হাজরা এবং তার সাথে আসছে অ্যাডভোকেট ইউসুফ আলী। গান বাজনা হচ্ছে নীরব, একেবারে নিরবিচ্ছিন্নভাবে, সকলে মোহিত, গান গাইছে এবং সব কিছুর শেষে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। আমরা খেতে বসলাম। এখানে সকলেই আছে এক টেবিলে, অনেকটা টেবিল এখানে সাজানো হয়েছে, 3 থেকে 4টে টেবিল, প্রত্যেকেই ঘুরে ঘুরে সেখানে বসে খাচ্ছে। আসলে খাওয়ারটাও ছিল অত্যন্ত ভালো, যে যা খেতে পারে সেভাবেই খাওয়ার ব্যবস্থা, পর্যাপ্ত পরিমাণ খাওয়ার আয়োজন, কোনো কমতি ছিল না। এই সকল কিছুর প্রচেষ্টা করেছে অ্যাডভোকেট ইমামুল ইসলাম ও অ্যাডভোকেট প্রশান্ত দা, অনেক সুন্দরভাবে করেছে। যারা নিমন্ত্রিত ছিল এবং আমন্ত্রিত ছিল প্রত্যেকেই উপস্থিত হয়েছে। অবশ্য সামান্য কিঞ্চিত চাঁদার পরিমাণও ছিল, এটা আসলে খাওয়ার তুলনায় অত্যন্ত কম। খুবই ভালো, সারাদিন একটা সুন্দর পরিবেশ এবং আইন পেশায় যেমন 7টা দিনের মধ্যে 5টা দিন অত্যন্ত পরিশ্রমের মধ্যে সময় কাটে, তাই তো এই জন্যই এই আয়োজন করা হয়েছে। খুবই ভালো লাগছে। আমাদের অ্যাডভোকেট মেহেদি ইনসান স্যার এবং পাশে আছে নবী, ইরানি, টিপু সুলতান, আছে ইউসুফ আলী, আর এই পাশে দেখছি শান্ত প্রধান মধ্যমণি হয়ে প্রধান চেয়ারে বসে খাচ্ছে। তারপরে আছে রানা এবং প্রত্যেকেই অনেক সুন্দর। এই একটা সুন্দর অবস্থানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খাওয়াটার দিকে তাদের কম ছিল না, যে যা পেরেছে, যে যা চেয়েছে সবাই পেয়েছে। খাবার পরে চৌধুরী টিপু সুলতান তার বক্তব্য করছে, এত সুন্দর খাবার এবং তার অনেক অভিব্যক্তি এবং অনুভূতি সব কিছু শেয়ার করছে।
উনি আসলে কর্মব্যস্ততার মধ্যে এখন অবসর সময় কাটাচ্ছে। তার স্ত্রী ও সন্তানরা এখন নিউ ইয়র্কের প্রবাসী, শুধু তিনি একা এই দেশে থাকে। তাই এর মধ্যেই যাতে সুন্দরভাবে সব কিছু করা সম্ভব এবং কর্মব্যস্ততার মধ্যেই যাতে সব কিছু নিরলসভাবে সম্ভব, এই জন্য সে তার বর্তমান অবস্থা এবং সব কিছুই সুন্দরভাবে প্রস্ফুটিত করছে। ভালো লাগছে, আসলে সত্যিকারে একজন ভালো এবং সাদা মনের মানুষ। সে এবং পরিচয় করে দিচ্ছে তারই টিপু মাল্টিমিডিয়ার আর একজন কর্ণধার, যার এডিটিং, অভিনয়ের ছোঁয়া সব কিছু মিলেই টিপু মাল্টিমিডিয়া বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আসলে এটা হচ্ছে একটা ইউটিউব ভিউ যত হবে ততই তাদের আর্নিংটা হবে। আসলে এটার পরে সব কিছু নির্ভর করে। তাই তো আমরাও চাই যেন সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করুক, যাতে তাদের কাজের মান এবং সব কিছু যেন সুন্দরভাবে বিচরণ হোক বা প্রস্ফুটিত হোক, এটাই আমরা কামনা করি। লাল শার্ট পরিহিত ব্যক্তি হচ্ছে আলমগীর হোসেন। আলমগীর তার কাজের অবস্থান এবং সব কিছুই প্রকাশ করছে। আসলে খুবই একজন ভালো মনের মানুষ আলমগীর। এবং এরপরে আমরা শুনব অতিথিদের কথা। যাই হোক, সবাই খুব ভালো। ধন্যবাদ। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজকে আয়োজক কমিটি, যারা এই অনুষ্ঠানকে আয়োজন করেছে, অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করেছে। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার খুব বুঝেছে অ্যাডভাইস রহমানকে। তার উদ্যোগে আজকে আমরা এই অনুষ্ঠানটা, আমি যে কথা জানি, আমরা আয়োজন করতে পেরেছি। এবং তারপরে ধন্যবাদ জানাই এবং বক্তব্যে যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সুন্দর বক্তব্য রেখেছেন। আপনাদের উভয় পক্ষের বক্তব্য থেকে অনেক কিছু শিখেছি, জানার শেষ নাই। এই কথাটা আবারও সবাইকে স্মরণ করা আগে আমি নিজেও শিখেছি। বিশেষ করে প্রতিপক্ষকে বলি, তারা টাকাটাকে প্রাধান্য দিয়েছে। বিষয়বস্তু ছিল আমাদের যে নবাগত আইনজীবী শিক্ষানুরাগ ব্যতীত টাকার প্রতি মোহ একজন সফল আইনজীবী হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। প্রতিপক্ষ এইটা কিছুটা দূরে সরে দিয়েছে, বুঝতে পারেনি হয়তো বা। তারা টাকাটাকে বেশি হাইলাইট করেছে টাকার প্রতি, আইনজীবী পরে আসবে। কিন্তু এখানে দক্ষ আইনজীবী হতে গেলে কি করতে হবে, সেটা ছিল মূল বিচার্য বিষয়। এই জায়গাটা হয়তো তারা ধরতে পারে না বা বুঝতে পারলো বিচার মন্ডলীর সম্মুখে ভালোভাবে প্রশ্ন করতে পারে না। এটা আমার দৃষ্টিতে তাই মনে হচ্ছে। এইটা মূল বিষয় হলো যে একজন আইনজীবী এবং টাকা, এটাকে এক করা হয়েছে যে আপনার টাকা বড় না আইনজীবী বড়, লার্নেড বড় নাকি শিক্ষাগত পেশা বড়। কোনো পেশার পিছনে শিক্ষাগত পেশা অন্যদিকে বড়, কিন্তু যদি আপনি দেখেন যে কোনো পেশার পিছনে লার্নেড বলা হয় না, শুধুমাত্র আইনজীবী পেশার পিছনে লার্নেড বলা হয়। এটা যদি আপনি বিবেচনা করেন তাহলে পৃথিবীতে যত পেশা আছে সবচেয়ে বড় পেশা হচ্ছে আইন পেশা। এইবার দক্ষ আইনজীবী হতে আপনাকে কি করতে হবে? দক্ষ আইনজীবী হতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে সিনিয়রকে ফলো করতে হবে। সিনিয়র যদি একটা বকাও দেয়, সেই বকাটাকে আপনি শিখতে হবে। সিনিয়র বকা দিলেও হয় কেন বকা দিল, এইটা আপনাকে শিখতে হবে। আপনি নেগেটিভভাবে সিনিয়রের বকাটা আপনি যদি মনে করেন তাহলে আপনি বড় লয়ার হতে পারবেন। সিনিয়রের বকাটা যদি আপনি মনে করেন সিনিয়র বকা দিলে কাছে যাবো না, তাহলে আপনি করতে পারবেন না। আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতে হবে যে সিনিয়র কি করতেছে, সিনিয়রকে লক্ষ্য করতে হবে, সিনিয়রকে শিক্ষাটা সেটা শিখতে হবে এবং পাশাপাশি নিজে বাসায় গিয়ে স্টাডি করতে হবে। সিনিয়র এই জায়গাটা কেন করলো, সিনিয়র এটা কেন করলো, কেন করলো, এটা দেখতে হবে।
তাহলে আপনি ডক্টর আইসিডি হতে পারেন। আরেকটি বিষয় হলো প্রতিপক্ষ যেটা বলেছে যে টাকার প্রয়োজন আছে, টাকা যদি আমার পকেটে না আসে তাহলে আমি কি করে আমি আইন তাহলে আমি হয়তো ডক্টর আইসিডি হতে পারবো না। তার বক্তব্যটা সে অন্যদিকে ডাইভার্ট করেছে। কিন্তু যেটা ভাবতে হবে সেটা হলো যে প্রথম পক্ষ থেকে বলছে যে যদি আমি টাকা পাই তাহলে আমি ডাইভার্ট হয়ে যাবো, আমি ডক্টর আইসিডি হতে পারবো, টাকা প্রতি মোহ এসে যাবে, আমি তখন টাকা নিয়ে বাড়ি যাবো আর ঘুমাবো, আইন শিখবো না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আইন শিখতে গেলে টাকার কথা ভাবতে হবে না। না খেয়ে পড়ালেখা যারা করছে তারা সবচেয়ে বড় বড় স্থানে আছে। যারা ধনী পরিবার থেকে আসছে তারা খুব বড় স্থানে খুব কম যায়, কেন অনেক বড় বড় অফিসাররা আছেন, বড় ওয়ারিয়াররা আছেন। সবাই দেখবেন যে আমাদের সমাজে আমরা অনেক বড় বড় অফিসার এই আমারটা কাটলে ও যত কমাবে আমি তত কমাবো। এটা খুব কম, কারণ তারা ওই পরিশ্রম করে নেই যারা বাবার টাকাটাকে মূল্যায়ন করে। টাকাটাকে মূল্যায়ন করা হয় তখন হতে গেলে অবশ্যই আগে গুরুত্ব দিতে হবে, আগে গুরুত্ব দিতে হবে যে আইন শিক্ষাটাকে, যে আমি আইন শিখবো তারপরে বাসায় যাবো, টাকা নিয়ে বাসায় যাবো, তাহলে আপনি ডক্টর আইন শিখতে হবে। উভয় পক্ষকে ধন্যবাদ জানাই, উভয় সুন্দর বলেছে, আমরা উভয়কে ধন্যবাদ জানাই, এত সুন্দর বলেছে যে আমরা আমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আজকে অনুষ্ঠানের যিনি মধ্যমানী হিসাবে আয়োজন করেছেন গণমানুষরা। আসলে আমি বলবো ওই লোকটাকে আপনারা কতটুকু চিনেছেন জানি না, চিনতে আমার মনে হয় এখন অনেক বাকি আছে, এখনো মনে হয় পথ চলা অনেক দূর আছে। আসলে সে লোকটা যে কতটুকু রোমান্টিক আমি যে অনুভব করেছি, এবং তিনি যে কতটুকু সবাইকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দেন, সেটাও আমি অল্প সময়ের ভিতরে, আমি কিন্তু বেশি সময় তার সঙ্গে সংশ্লিষ্ট নই, তবু আমি অল্প সময়ের ভিতরে অনুভব করেছি তাকে চেনার এখনো অনেকে বাকি আছে। আজকে বক্তব্যের বিষয় ছিল যে আসলে শিক্ষা না টাকা, কোনটায় আমরা যাবো আর কি, শিক্ষায় যাবো না টাকায় যাবো আমরা, এইটা আজকে এই দুইটি পক্ষের ভিতরে আজকে তুমুল ঝগড়া, তুমুল বিতর্ক হয়েছে যে আমাদের শিক্ষা দরকার না আমাদের টাকা দরকার। তাই উভয় পক্ষ আপনারা যুক্তি দেখিয়েছেন, কেউ যুক্তি দেখিয়েছেন যে না টাকার কোনো দরকার নেই, শিক্ষাই আমাদের দরকার আছে। আর যারা টাকার পক্ষে দাঁড়িয়েছেন তারা বলছেন যে শিক্ষা পরের কথা, আগে আমরা আসলে টাকায় যাবো। এ বিষয়ে আমাদের মন্তব্য দিতে যাচ্ছি আমরা যে আমরা আসলে জীবনে কি চাই, আমরা আমাদের জীবনে কি আমরা শিক্ষা না টাকা, যে শিক্ষা আমরা অর্জন করতে যাচ্ছি সেই শিক্ষা অর্জনের লক্ষ্যটা কি ছিল আমাদের, আমরা যে বারে যাচ্ছি আমাদের বারের লক্ষ্য কি, আমাদের বারের লক্ষ্য কি আমরা শিক্ষা অর্জন করা না, আমাদের বারে যাচ্ছি আমরা টাকা অর্জন করার জন্য। অবশ্যই টাকা অর্জন করতে গেলে সেখানে শিক্ষা ছাড়া তো টাকা অর্জন করা যায় না, তাহলে শিক্ষার ধাপটা পার করে তারপর টাকা অর্জন করতে হয়। শিক্ষার ধাপ পার না করে যারা টাকা অর্জন করতে যাচ্ছেন, উনি একটা ভালো উদাহরণ দিয়েছেন যে আমি লাঙ্গল ভাবলাম আমি তো গরম গাছ সামনে দিয়ে দেবো আর কি, দিয়ে তো আমি টাকা অর্জন করতে পারবো না, তাতে আমার টাকা অর্জিত হবে না। তাই আমরা দেখেছি যে হয়ে গেছে, আমরা দেখেছি যে আমরা দেখেছি যে টাকা ছাড়াও অনেক প্রতিষ্ঠিত হয়েছে। কাজী নজরুল ইসলামের কোনো টাকা ছিল না, তিনি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। অনেক ধন্যবাদ যারা ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে সব কিছু দেখছেন এবং শুনছেন, তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবার দেখা হবে আবার আমাদের কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। সাপে ছেলে সাপের পা, শুয়োরে ছেলে কত, স্ত্রী লোক গহনা ছেলে শাকুন ছেলে কত, কুকুর ছেলে সাইকেল আর মূল ধরতে লাঠি, অক্ষরে পণ্ডিত ছেলে আর গামছা ছেলে পাখি, সুরে ছেলে ভাঙা বেলা সাতটায় ছেলে বাড়ি, বড় সূত্র ছেলে আর পেটুক ছেলে হাড়ি। ধন্যবাদ সবাই।